বিভিন্ন রকমের যতই বলতে থাকুক যে এর দিয়ে পেছনে কিছু অন্যায় আছে, অবিচার আছে, সে তো পরের কথা। কিন্তু কংগ্রেসকে প্রথমে এটা মেনে নিতে হবে যে এই ঠিক। ফলটা হয়েছে। বিজেপির যে অ্যালায়েন্স ছিল সেই শূন্য হয়ে গেছে। সেই ভোটটা কোথায় গেল? হুম এবার হুম বিজেপির কিন্তু মূল লক্ষ্য ছিল যে সাম দাম দণ্ডভেদ যেটিতে তারা চলে, যে দলিত ভোটটাকে হুম ভেঙে দাও। আমরা বলতে পারি যে সান্ত্বনা পুরস্কার, তা কিন্তু নয়। হ্যাঁ, কংগ্রেস কিন্তু দ্বিতীয় জায়গায় থাকছে। একটা গোবলয়ে বিজেপি যদি 1 নম্বরে থাকে, কংগ্রেস 2 নম্বরে থাকছে। জওয়ান কিষান এবং পালোয়ান তিনটেই, পাহেলবার, হ্যাঁ। পাহেলবান, হ্যাঁ, হুম এই তিনটেই যেখানে খেপে আছে, সেখানে কি হুম এমন হুম কংগ্রেস বিজেপির কি এমন হলো যে তারা হুম হঠাৎ এই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আগে হুম নজিরবিহীন হুম ভোট পেল, প্রায় 49-50-এর কাছাকাছি। তাহলে বিজেপির মধ্যে একটা কি কনফিডেন্স গ্রো করবে যে মোদি ছাড়াই তারা জিততে পারে, বা মোদি না থাকলে হয়তো বেশি ভোট পায় তারা। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডার বিশেষ অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় জম্মু কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভার নির্বাচনের ফল। এর মধ্যে বিশেষ করে আমাদের আগ্রহ এবং কৌতূহল রয়েছে হরিয়ানার বিধানসভা নির্বাচন নিয়ে। কারণ এই নির্বাচনের আগে যতগুলো সমীক্ষা হয় এবং এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা যেগুলো হয়েছিল, তার প্রতিটিতেই কিন্তু দেখা গেছিল যে কংগ্রেস খুব ভালো ফল করতে চলেছে। এবং যে সমস্ত যারা বিশেষজ্ঞ, যারা ভোট বিশেষজ্ঞ, যেমন যোগেন্দ্র যাদবের মতো মানুষ এবং অন্যান্য অনেকে, তারা সেরকমই একটা পূর্বাভাস কিন্তু দিয়ে আসছিলেন। আজকে যখন প্রথম সকালে যখন পোস্টাল ব্যালট গোনা শুরু হয়, এবং তখন দেখা যায় যে সেই ট্রেন্ডটা কিন্তু চলছে, এবং প্রায় 74টা আসনে কংগ্রেস একদম সুনামির মতো এগিয়ে যেতে থাকলো। তার কিছুক্ষণের পরেই যখন ইভিএম এ যখন এই ভোট গণনা শুরু হলো, তখন দেখা গেল আস্তে 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 ফলটা কিন্তু পাল্টে যাচ্ছে। এবং আমরা যখন অনুষ্ঠান করছি এই 3:30-র সময়, তখন দেখা যাচ্ছে প্রায় 50টি আসনে, এখনো ফল প্রকাশ হয়নি, কিন্তু প্রায় 50টি আসনে বিজেপি এগিয়ে আছে, এবং 35টির মতো আসনে কংগ্রেস এগিয়ে আছে। ঠিক উল্টো চিত্রটা আবার জম্মু এবং কাশ্মীরে, সেখানে কিন্তু ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের যে জোট, তারা 50টি আসনে, ভাবা যায় না, প্রায় যে দলটি প্রায় তৃতীয় স্থানে চলে গেছিল, তারা একটা বিপুল কামব্যাক করেছে। তো আজকে যার ফলে এই ভোটের ফলাফলটা অত্যন্ত ইন্টারেস্টিং হয়ে উঠেছে, এবং সেটা আরও বেশি ইন্টারেস্টিং হয়েছে এই জন্যে, কংগ্রেস এর মধ্যেই হরিয়ানা নিয়ে অভিযোগ করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং নির্বাচন কমিশন তার প্রত্যুত্তরও করেছে যে না, তারা কোনো রকম গোলমাল হয়নি। সব মিলে জনমানুষের মনে কিন্তু হরিয়ানার ভোট নিয়ে যথেষ্ট সংশয় আছে। তাই সমস্ত বিষয়টাকে নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে দর্শকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত। আমাদের খুব অল্প সময়ের মধ্যে দুটো জায়গা হুম আমরা কভার করব, অতএব খুব হ্যাঁ যথেষ্ট আমরা, হ্যাঁ, এটা সময়টা সেই জন্য ই করে আনছি। হুম প্রথমেই হুম আপনাকে আমরা মনে হয় হরিয়ানা নিয়ে, হরিয়ানার যে এরকম অপ্রত্যাশিত ফল, যেটা দেয়াল লিখন স্পষ্ট হুম ছিল, তার একটা উল্টো হুম ফল আমরা হঠাৎ দেখলাম কেন? এর পেছনে কি হুম অন্য কোনো রকম কিছু হুম সংশয় বা কিছু আপনি দেখছেন, বা কোনো রকম কিছু আপনি আভাস মনে হচ্ছে? দেখো, আমি তো প্রচুর নির্বাচন দেখেছি জীবনে, অনেক নির্বাচন দেখেছি, নিজেও হ্যাঁ, কভার করেছি অনেক জায়গায়। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি শুধু প্রথমে, যে যতই সংশয় থাকুক আর যাই থাকুক, সন্দেহ থাকুক, কংগ্রেসকে এখন এই ফলটা মেনে নিতে হবে। অবশ্যই। কংগ্রেস যাই বলুক, বিভিন্ন রকমের যতই বলতে থাকুক যে এর দিয়ে পেছনে কিছু অন্যায় আছে, অবিচার আছে, সে তো পরের কথা। কিন্তু কংগ্রেসকে প্রথমে এটা মেনে নিতে হবে যে এই ঠিক। ফলটা হয়েছে। 1 নম্বর, কারণ এই আজকের দিনটা কিন্তু বিজেপির হলো হরিয়ানার ক্ষেত্রে। হরিয়ানা, হ্যাঁ। এবং হরিয়ানার ক্ষেত্রে শুধু না, গো বলয়ের ক্ষেত্রে বা হিন্দি বলয়ের ক্ষেত্রে, হিন্দি হার্টল্যান্ডে। হার্টল্যান্ড। এবং আরেকটা জিনিস খুব পরিষ্কার হলো, এই পরপর যে বিধানসভা আমরা নির্বাচনগুলো দেখলাম, সেখানে দেখলাম এই যে হিন্দি হার্টল্যান্ডের সঙ্গে ভারতের অন্যান্য জায়গার যে আগে একটা সাযুজ্য ছিল, মিল ছিল, সেই মিলটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি একটা ডিভিশন হয়ে যাচ্ছে। তুমি দক্ষিণ ভারত যদি দেখো, পরপর একদমই আলাদা। দেখবে, এমনকি হিমাচলেও তুমি দেখেছো আলাদা। একদম কাজেই লাগোয়া রাজ্য, এরপরে একদম হরিয়ানার সঙ্গে সেঁটে আছে প্রায় হিমাচল। হ্যাঁ, আমি তো এইটাই বলছি। এবং জম্মু কাশ্মীরও তাই। এবং একই সঙ্গে তুমি যদি মহারাষ্ট্র কি হবে উই ডু নট নো, কিন্তু আমার ধারণা মহারাষ্ট্রে কিন্তু এই ফলটা হবে বলে আমার
ধারণা নয়। যদি হয় সেটা পরের কথা, কিন্তু এখনো পর্যন্ত ধারণা নয়। কেন মনে হয়েছিল এখানে হরিয়ানায় কংগ্রেস এত বেশি মানে পাবে, আসন পাবে, এবং যাকে বলা হয় সুইপিং মেজরিটি পাবে, এটা কেন মনে হওয়া হয়েছিল? তার তো অনেক কারণ ছিল। তার প্রথম কারণ ছিল এই কৃষি আইন। কৃষি আইন এবং কৃষক বিদ্রোহ যাকে বলা হয়, ভীষণ রকমের। কুরুক্ষেত্রতে আমরা দেখেছিলাম প্রথম দিকে, আজকে যেটা হচ্ছিল দেখা যাচ্ছিল, সেখানে নন জাট, যারা জাট নয় সে সমস্ত ফার্মার্স, সেখানেও কিন্তু বিজেপি পিছিয়ে ছিল। কিন্তু তারপরে আবার পাল্টে যেতে থাকলো, পরিস্থিতিটা পাল্টে যেতে থাকলো। এবারে কতখানি পাল্টে গিয়েছে, যতক্ষণ না হাতে সমস্ত বিধানসভা ক্ষেত্রগুলোর ফলটা জানতে পারবো, ততক্ষণ আমরা বুঝতে পারবো না, একেবারেই বুঝতে পারবো না যে কিভাবে ফলটা পাল্টে গেল। আমার কাছে শেষ পর্যন্ত আছে বিজেপি হচ্ছে 49 আর এই কংগ্রেস ওই 36, ওই তো তুমি যে বললে না 49-50, হ্যাঁ। আবার। কিন্তু এখানে একটা বড় ব্যাপার হয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে এই যে জেজেপি যে ছিল, জেজেপি শূন্য হয়ে গেছে। হ্যাঁ। বিজেপির যে অ্যালায়েন্স ছিল সেই শূন্য হয়ে গেছে। সেই ভোটটা কোথায় গেল একটা, এবং সেই ভোটটা শুধু না, এই যে অ্যালায়েন্সের সঙ্গে করে যে বিজেপি মার খেয়েছে, এইটা বিজেপির যারা সমর্থক এবং জেজেপির সমর্থক তারা মিলেই হয়তো বিজেপিকে ভোট দেবে, কারণ তারা মনে করেছে বিজেপির এই অবস্থাটা হওয়ার কথা নয়, আমি এটা ভেবেছি। প্রথমত একটা তথ্য বলছি, সেটা হচ্ছে গতবার হুম জেজেপি মানে জননায়ক জনতা হুম পার্টি, দুষ্যন্ত হুম চৌটালা, যাদের ভোট সংখ্যা ছিল 15%, এবং তাদের হুম আসন সংখ্যা ছিল 10, এবং বিজেপি 10। 40টা আসন পায় এবং ম্যাজিক সংখ্যা হচ্ছে হুম 46, 6টা আসন কম ঠিক। ছিল বিজেপির, তাই তারা হুম এই 10টা হুম সিটে দুষ্যন্ত চৌটালাকে মুখ্যমন্ত্রী করে তারা কিন্তু জোট হুম সরকার তৈরি করে। যে জোট সরকার হুম ভোটের 1 মাস আগে, দুষ্যন্ত চৌতালা হুম 1 মাস কি 1.5 মাস আগে তিনি ভেঙে বেরিয়ে যান বিজেপিকে হুম, গালাগালি করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম যে বিজেপি হরিয়ানার কথা ভাবে না, কারণ তার মনে হুম হয়েছিল যে বিজেপির দেয়াল লিখন হুম খুব পরিষ্কার যে বিজেপি হারতে চলেছে। হুম সেই দুষ্যন্ত আচ্ছা। চৌটালা কিন্তু এবার এখনো পর্যন্ত আমরা যে ফিগার পাচ্ছি, সম্ভবত 15% থেকে তার ভোট প্রায় 1%, এবং আসন সংখ্যা 10 হুম থেকে শূন্যে নেমে এসছে। হ্যাঁ, শূন্যে নেমে এসেছে। এই যে শূন্যে নেমে এলো, তো ভোটটা তো কোথাও গিয়েছে। আমার ধারণা যদি দেখা যায় আলটিমেটলি এই ভোটটা বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাই, আমার মনে হচ্ছে এই বিজেপির দিকে যেতে পারে। হ্যাঁ, কারণ জেজেপির উপরে, দুষ্যন্ত চৌতালার উপরে কেউ খুশি নয়। আরেকটা জিনিস এখানে কোনো জায়গায় আলোচনা হচ্ছে না। প্রথমত হচ্ছে কংগ্রেসের এই যে ধরে নেওয়া হয়েছিল, কংগ্রেসের মধ্যে একটা প্রচন্ড কনফিডেন্স, বেশি মাত্রায় ঠিক কনফিডেন্স খেলা ঠিক করছিল। ঠিক। এবং কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী হবেন বলে, বা মুখ্যমন্ত্রীর পদে যে 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 ইয়েটা ছিল দুজনের মধ্যে, তার মধ্যে কুমার শৈলজা অনেকদিন বন্ধ ছিলেন, কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব বাইরে আসছিল, ঠিক আছে, অন্তর্দ্বন্দ্ব কংগ্রেসে থাকে, কিন্তু শেষের দিকে সেটাও ম্যানেজ হয়েছিল। মেনে গেছে। কিন্তু কর্ণাটকের মতো ম্যানেজ হয়নি। কর্ণাটকে যেটা হয়েছিল শিবকুমার এবং সিদ্ধারমায়ের মধ্যে, সেটা কিন্তু এখানে হলো না, আমরা সেখানে হরিয়ানা দেখিনি। এটা একটা কোনো কাজ হতেও পারে, কিন্তু কোনো একটা তার একটা ফল আমরা হয়তো গৌতম, তো ভেতরে এখানে ভেতরে আরেকটা পেতে পারি। তথ্য বলি, সেটা হচ্ছে যে কুমারী শৈলজা দলিত ভোট হুম করেন, তিনি দলিত হুম হুম ভোট ব্যাংক হুম ধরে রাখেন, বু- এবং হ্যাঁ জাট ভোট ব্যাংক এবং দলিত ভোট ব্যাংক হরিয়ানায় প্রায় সমান সমান, 24% জাট হুম এবং 21% দলিত, সব মিলে এই যে 45%। দরিদ্র। হ্যাঁ, এবং এই দলিত ভোটটা কিন্তু, জাট ভোটটা যেহেতু বিজেপির থেকে একদমই সরে গেছিল গত লোকসভা ভোটে দেখা গেছিল, হুম হুম এবার হুম বিজেপির কিন্তু মূল লক্ষ্য ছিল যে সাম দাম দণ্ডভেদ যে নীতিতে তারা চলে, যে দলিত ভোটটাকে হুম ভেঙে দাও, এবং দলিত ভোটটা ঠিক ভেঙে আছে। দেওয়ার জন্য মায়াবতীকে এবং হুম চন্দ্রশেখর আজাদ ওই ভীম নামানো পার্টি, হয়েছিল, নামানো তাদের এনে কিন্তু এখানে নামানো হয়েছিল। নামানো হয়েছিল, নামানো হ্যাঁ হয়েছিল, এটা এবং আমি হয়েছিল। এখনো পর্যন্ত যা হিসেব প্রাথমিকভাবে দেখছি সেটা, তাতে মায়াবতী একটি আসনে সম্ভবত এগিয়ে আছে, এবং তার ফলে হুম এটা বোঝা যাচ্ছে সম্ভবত মায়াবতী দলিত ভোট একটা আসনে যখন এগিয়ে আছে, তাহলে অন্য অনেক আসনেই বেশ অনেক ভালো ভোট। আসনেই দলিতের ভোটটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে কেটেছে, দলিত ভোটটা কেটে দেওয়ার ফলে কংগ্রেসের ক্ষতি হয়েছে। এটা কংগ্রেসের ক্ষতি হয়েছে। এটা এবং উত্তরপ্রদেশে নির্বাচনে, লোকসভা নির্বাচনে ঠিক এই কারণে কিন্তু সমাজবাদী পার্টি অখিলেশ এটা লাভ করেছিল। হ্যাঁ, বিএসপি সেখানে মাঠে ছিল না, এবং সেই ভোটটা কিন্তু অখিলেশের দিকে গিয়েছিল, বিজেপির দিকে যায়নি সেটা। অখিলেশ এবার কি জোটটাকে করতে অনেক হবে? বড় করে ফেলেছিল, অনেক জোটটাকে অনেক বড় করেছিল, করে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এখানে ঠিক উল্টোটা হলো। এইটা হলো এইটা হয়েছে, এবং এবং এটা ঠিকই, এটা কংগ্রেসের পক্ষে খুবই দুঃসংবাদ আজকের
মানে সকালটা খুব খারাপ প্রথমত সময় এখানে গেছে। একটা প্রশ্ন আমি আপনার কাছে রাখছি, সেটা হচ্ছে যে কংগ্রেস সম্পর্কে বারবার অভিযোগ ওঠে যে জোট হুম, রাজনীতিতে কংগ্রেস খুব স্বচ্ছন্দ নয়। হুম, আহ, যে যেভাবে অখিলেশ উত্তরপ্রদেশে জোটটা করে হিন্দি হার্টল্যান্ডেই বিজেপিকে সমস্যায় ফেলে দিয়েছে কিছুদিন হুম, আগের লোকসভা ভোটে, সেইটা বোধহয় হুম, কংগ্রেস এখানে সেই জোটটা করতে পারলো না, সবার সঙ্গে আরো হুম। বেশি নেমে আরো বেশি, এমনকি নিজের জোট সঙ্গী কংগ্রেস, আপকেও রাখতে পারলো না। তবে কংগ্রেস জোট সরকার চালিয়েছে, চালাই তো নি তা তো নয়, চালিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ইউপিএ সময় চলেছে, কংগ্রেসের জোট সরকার চলেছে। তার আগেও নরসিংহ রায়ের সময়, মানে অন্তত জোটেদের সঙ্গে তাদের শরিকদের, অন্যান্য বিভিন্ন শরিকদের সঙ্গে একটা সমঝোতা, একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তুমি যেটা বলছো এটা ঠিকই, কংগ্রেসের মধ্যে এই সমস্যাটা আছে। কিন্তু কংগ্রেসের অর্গানাইজেশনাল যে সমস্যা, সাংগঠনিক যে দুর্বলতা, সেটা কিন্তু খুব প্রকট, এখনো পর্যন্ত প্রকট। এখনো পর্যন্ত এই সাংগঠনিক ভাবে কংগ্রেস খুব একটা সবল হয়ে ওঠেনি। তবে এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কংগ্রেস 36টা আসনে যদি জেতে, সেটা কিন্তু কম নয়। কেন কম নয়? কারণ কংগ্রেস একা জোরে সেখানে জিতবে। আমরা বলতে পারি যে সান্ত্বনা পুরস্কার, তা কিন্তু নয়। হ্যাঁ। কংগ্রেস কিন্তু দ্বিতীয় জায়গায় থাকছে। একটা গোবলয়ে বিজেপি যদি 1 নম্বরে থাকে, কংগ্রেস 2 নম্বরে থাকছে, এটা এবং কিন্তু মাথায় রাখা কংগ্রেসের দরকার। ভোট পার্সেন্টেজও বেশি দেখছি আমি, প্রায় 1% হলেও, 1% হলেও বেশি কাজে এখনো কাজে পর্যন্ত আছে। কংগ্রেসে এখনো পর্যন্ত ভোট পার্সেন্টেজ, বিজেপির এবং চেয়ে বেশি, এখানে হ্যাঁ। কিন্তু, এবং 36টা খুবই যথেষ্ট ভালো সংখ্যা বলে আমি মনে করি। হ্যাঁ, সে যতটা পাওয়ার কথা ছিল মোটেই পায়নি, এবং সেটা তাদের পক্ষে মোটেই ভালো হয়নি, সব জানি। এবং এগুলো আস্তে আস্তে জানা যাবে যে কেন হয়নি। বিজেপির পক্ষে অবশ্যই বিরাট খবর, কারণ বিজেপির হ্যাট্রিক হলো, এই হরিয়ানায় হ্যাট্রিক হলো, 3বার পর পর জিতলো। এইখানে দাঁড়িয়ে কিন্তু একটা যে, সংশয়, গৌতম দা, একটা সংশয় আসে, যেটা নিয়ে প্রশ্ন যে বিজেপি সব থেকে ভালো সময় যখন মোদির প্রথম এলো যে সেই সময়টায় হুম, হরিয়ানায় যখন তারা প্রথম সরকারে আসে তখন তারা পায় 46টি আসন, 46 হুম, আসন। এবং হুম, তারপরে গত ইলেকশনে, 19 সালের ইলেকশনে, তারা হুম, যখন 10টার মধ্যে 10টা আসন পাচ্ছে লোকসভায়, তখন হুম, কিন্তু 40টা আসন, তাদের সব থেকে ভালো সময় তারা 46 পেয়েছে, এবং তারপরে হুম, 40 পেয়েছে তারা। হুম, হুম, সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবারে হুম, কি এমন ঘটনা ঘটলো যে এত ইনকনভেন্সি, কৃষকরা, মানে যে বলা হচ্ছিল জওয়ান, জওয়ান, কিষান এবং পালোয়ান, তিনটেই, পাহেলবার, হ্যাঁ। পাহেলবান, হ্যাঁ, হুম, এই তিনটেই যেখানে ক্ষেপে আছে, সেখানে কি হুম, এমন হুম, কংগ্রেস, বিজেপির কি এমন ইয়ে হলো যে তারা হুম, হঠাৎ এই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আগে হুম, নজিরবিহীন হুম, ভোট পেল, প্রায় 49-50-এর কাছাকাছি এগিয়ে 49, আছে। 50 কাছে। হ্যাঁ, তো হ্যাঁ, এইটা থেকে কি এটা সংশয়, একটা সংশয় তৈরি হয় না? সংশয়, আমি আমি হয়তো হয়, হয়তো হয়, হতে পারে। কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে আমি মনে করি যে এখনো পর্যন্ত এই সংশয়টা না রেখে যেটা এসেছে সেটাকে আচ্ছা, আচ্ছা, স্বীকার ঠিক, করে ঠিক, নেওয়াই ঠিক। সবচেয়ে ভালো। কারণ যদি গণতন্ত্রে আমাদের বিশ্বাস থাকে, তাহলে এটা স্বীকার করতে হবে, অস্বীকার করে লাভ নেই। হ্যাঁ, যারা পার্টিতে আছে, পলিটিক্সে আছেন, যারা তারা তাদের, অপোজিশনে আছেন বা তারা বলবেন। আমি সাংবাদিক হিসেবে এটা মনে করি না, এটা বলবার মতো জায়গায় আছে। কারণ আমার মনে হয় এটা অ্যাকসেপ্ট করে নিলে তাহলে কংগ্রেসের সুবিধা হবে, তাদের বিচ্যুতিগুলো, ত্রুটিগুলো তারা ধরতে পারবে। আর এখনো যদি তারা মনে করে না আমরা ঠিকই ছিলাম, আর আমাদের বিরুদ্ধে এমন কিছু কাজ করা হয়েছে যার জন্য হেরে গেলাম, তাহলে কিন্তু কংগ্রেসের ভবিষ্যতে উঠে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়বে। ঠিক। তুমি একটা জিনিস ভেবে দেখো, এটা কিন্তু মানতে হবে, বিজেপি যখন 400 পারের নারা দিয়েছিল, 400 পারের স্লোগান দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী, ঠিক, যাকে মনে হচ্ছিল ইনভিনসিবল, যেটি কোনোদিন যাকে হারানো যাবে না, তিনি যখন 240-এ আটকে গেলেন, তখন তাকে ঠিক। গোলাপের পাপড়ি বিছিয়ে অভ্যর্থনা জানানো হলো। এবং তিনি গেলেন সেভাবে, এবং এমন ভাবে বললেন যেন তিনি একটা যুদ্ধ জয় করে এসেছেন, বিরাট যুদ্ধ। 400 পার তো পেরিয়ে গেছেন, বোধহয় আরো কিছু পেরিয়ে গেছেন। এবার একটা ওয়াই ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, এই হরিয়ানা ভোটে মোদি ছাড়া ভোট হলো, কোথাও মোদি স্লোগানে ছাড়া ভোট মোদি হলো নেই, কোনো না। ছবি ছাড়া ভোট নেই, তাহলে বিজেপির মধ্যে একটা কি কনফিডেন্স গ্রো করবে যে মোদি ছাড়াই তারা জিততে পারে, বা মোদি না থাকলে হয়তো বেশি ভোট পায় তারা? কিন্তু এবারে খানিকটা অবশ্যই সেটা হয়েছে, হয়নি তা নয়। বিশেষ করে জেপি নাড্ডাকে নিয়ে ভোটটা হয়েছে, নাড্ডার মুখ দিয়ে ভোটটা হয়েছে। সরি, নাড্ডার মুখ দিয়ে ভোটটা হয়েছে। আর অন্যদিকে মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে ভোটটা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যেটা বললে প্রসঙ্গটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হয়েছে, এটা ঠিকই।
কিন্তু একটা জিনিস কংগ্রেস যেটা করতে পারছে, এটা ঠিকই, যে রিজিয়নাল যে স্যাট্রাপস, রিজিয়নাল লিডার্স, তারা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে কংগ্রেসের। কংগ্রেসের এটা ক্ষতি হয়ে গিয়েছিল, মাঝখানে কোনো রিজিয়নাল আঞ্চলিক নেতা বা নেত্রীরা মাথা তুলে দাঁড়াচ্ছিল না, এখন কিন্তু তারা দাঁড়াচ্ছে। এটা কংগ্রেসের একটা লাভ। তুমি বলবে কেন? দেখো, পলিটিক্সে কোনো শেষ কথা হয় না, একদমই হয় না। রাজনীতিতে আজকে যা আছে কালকে পাল্টে দিতে পারে। এটা একটা স্টক মার্কেটের মতন, আজকে উঠবে বাজার, কালকে আবার হঠাৎ পড়ে যেতে পারে, নোবডি নোজ। কাজে আজকে উঠছে, কালকে কি হবে উই ডু নট নো। কিন্তু এইটা কংগ্রেসকে, এটা ভেবে আগে, মানে আগামী দিনে তাদের যা যা করার তারা করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বিজেপির ক্ষেত্রে আমি বলতে চাইছি, বিজেপির হাতে কি তাস আছে আর আগামী দিনে খেলবার জন্য, সেইটা আমি খুঁজে পাচ্ছি না। তারা কি কৃষি আইনগুলোকে আবার নিয়ে আসবে? সবচেয়ে বড় কথা, কারণ তারা যে বলবে আমরা তো ভোট পেয়েছি, তোমরা তো ভোট দিয়েছো, আমার তো দরকার নেই এমএসপি করার। নাকি তারা ইল্ড করবে, না আমরা তোমাদের হেল্প করব? কোনটা করবে? এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা হরিয়ানার মানুষের কাছে কিন্তু একটা বড় পরীক্ষা হবে, অগ্নি পরীক্ষা হবে কৃষকদের কাছেও। কৃষকদের আমি একটা ইন্টারভিউ দেখলাম, যারা এখনো ওই বর্ডারে বসে আছে, শম্ভু বর্ডারে বসে আছে, তারা আজকে বোধহয় এটা নিয়ে একটা মিটিং করবে যে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। তারা এটা নিয়ে আলোচনায় বসে যাচ্ছে, বসবে। তাদের আন্দোলনটা বোধহয় আরো জোরদার করার কথা ভাবছে তারা, সম্ভবত। এক্স্যাক্টলি। 2 নম্বর হচ্ছে, এখানে অন্যরা যাই জিতুক হারুক, জুলনাতে কিন্তু জিতেছেন আমাদের ফোগট, ভিনেস জিতেছেন। এটা মহিলাদের কাছে একটা খুব বড় ইয়েস। কিন্তু এখানে ওই যে নারী সুরক্ষার প্রশ্নে বিজেপির যে ভূমিকা, সেটা পাল্টাবে কি পাল্টাবে না? বিজেপি কি করবে? বিজেপি কি সেই মনুস্মৃতি অনুসারে চলবে? সেটাই তো চলছিল, আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু এইটা বারবার দুটো জিনিস কিন্তু বলা হচ্ছে না। একটা হচ্ছে, দেখো, হিন্দুত্বের প্রশ্নটা বিজেপি সাংঘাতিক বাড়িয়ে দিয়েছে। কারণ ধরেই নিয়েছিল আমাদের যে এই ডিভাইড যদি না করতে পারি ভোটটাকে, সাংঘাতিকভাবে মেজরিটেরিয়ান ভোট যদি না পাই, তাহলে আমাদের ভোটে খুব ক্ষতি হয়ে যাবে। এটা বিজেপি ধরে নিয়েছে এবং সব জায়গায় করছে। মহারাষ্ট্রে গরুকে রাজ্য মাতা তৈরি করলো, বা ওখানে এটাকে দেওয়া হলো। এখানেও এই হরিয়ানাতেও দিনের পর দিন এই হিন্দুত্ব নিয়ে ভীষণ রকমের হয়েছে। এবং আরেকটা ফ্যাক্টর কাজ করেছে বলে আমার ধারণা, সেটা এখনো কোথাও আসেনি, আমার ধারণা সেটা হচ্ছে এই বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনা ঘটে গেল বাংলাদেশের, সেটার একটা কোথাও পরোক্ষ প্রভাব আমার মনে হয় গোবলয়ে পড়েছে। পড়েনি তা আমি মনে করি না, আমি মনে করি একটা পরোক্ষ প্রভাব পড়েছে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব জিনিস আমরা দেখতে পাই। এবং আমি দেখছিলাম এত বেশি ভাবে প্রচার করা হচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের উপর অত্যাচার এই বাংলাদেশে কন্টিনিউয়াসলি হয়ে গিয়েছে। তার একটা প্রভাব যে পড়বে না, এটা আমি মনে করি না। আমার মনে করি যে সেটা একটা পড়তে পারে, সম্ভাবনা দেখতে পাচ্ছি, যদিও কোথাও আসেনি এটা, কিন্তু আমার মনে হয় একদম। এমনি হরিয়ানায় মুসলিম পার্সেন্টেজ সংখ্যায় কম, বরং ওখানে জাতের লড়াইটা বিজেপি বেশি লড়িয়ে দিয়েছিল। প্রায় 34-35টা জাতকে ওই সাম দাম দণ্ডভেদ লড়াইতে একে ওকে লড়িয়েছিল, এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে। আর একটা যেটা আমার মনে হয় আপনার কাছে একটা প্রশ্ন থাক, সেটা হচ্ছে বিনেশ ফোকট পুরুষতান্ত্রিক সমাজে একটা জিতে এলো, হরিয়ানার মতো একটা ভীষণ, আমি যে দেখেছি ওদের সমাজটাকে, ভীষণ পুরুষতান্ত্রিক সমাজ, নারীদের ওরা একদমই অন্যরকম ভাবে ট্রিট করে। হ্যাঁ, তো সেইখানে বিনেশ ফোকটের জিতে আসা, এবং ঠিক তার পাশাপাশি এই ভোটের আগে একটা বার্তা দিয়ে দেওয়া যে রাম রহিমকে, গুরমিত রাম রহিমকে বের করে, যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যে তাদেরকে ছেড়ে দিয়ে যে যে একটা ঘোষিতভাবে যে একজন অপরাধী নারী নির্যাতনকারী, তো এই যে প্যারাডক্সটা ওখানে হলো, যে একদিকে বিজেপি এদের ছেড়ে দিয়ে একটা বার্তা দিচ্ছে যে রাম রহিমের ফলোয়ারদের কাছে, আবার মানুষ বিনেশ ফোকটকে, একজন মহিলাকে ওখানে জেতাচ্ছেন বিপুল ভোটে। হ্যাঁ, এই যে একটা ওখানে যে প্যারাডক্স, এখানে যে সমাজের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এই যে তুমি যেটা বলছো, এই যে এটা প্যারাডক্স আমার মনে হচ্ছে। কিন্তু যে ব্যাপারটা, যেরকম ঘটনাটা যেখানে গিয়েছিল, যে পর্যায়ে গিয়েছিল, সেখানে কোথাও না কোথাও একটা এই বার্তাটা পৌঁছেছে, মানে মহিলাদের কাছেও পৌঁছেছে কোনো না কোনো ভাবে, যে মহিলাদের একটা, যাকে বলা হয় নিজেদের পায়ে দাঁড়ানোর, বাইরে বেশি বেরিয়ে এসে তাদের জনপ্রতিনিধি হওয়া, তাদের কথা, নিজেদের কথা বলার জায়গাটা একটা কোথাও
কোথাও একটা মহিলারা বুঝতে পেরেছেন, বুঝতে পারেনি তা মনে করবো না, এমনকি পুরুষরাও ভেবেছে, ভাবেনি একেবারে বলবো না, কোথাও একটা ভেবেছে, কারণ তার একটা কারণ আছে। তুমি যেটা বললে এই যে পুরুষতান্ত্রিক সমাজ, সেটা কিন্তু আছে, এমনকি হ্যাঁ, জাতিদের হ্যাঁ, মধ্যেও আছে, হ্যাঁ, কিন্তু সেটা থাকতেও তারা মনে করছে নিজেদের মেয়ের অপমান হয়েছে, এটা ভেবেছে। এই যে নিজের মেয়ের অপমান হয়েছে, এটা অনেকে মেনে নিতে পারেনি, এটাও একটা কারণ। দেখো এখানে যদি ধরি আমি, কংগ্রেসের একটা ক্ষতি হয়েছে ঠিক জম্মু কাশ্মীরে, ঠিক ঘটনাটা উল্টো হয়ে গেল। ঠিক। সেখানে 370 ধারা করে জম্মুতে একটা অ্যাবসলিউট সুইপিং একটা ইয়ে পাবে ভেবেছিল, মানে বিজেপি সুইপ করবে ভেবেছিল। হ্যাঁ, সেটা 35টা কিন্তু আসন হয়নি। পাবে ভেবেছিল জম্মু ভ্যালিতে। হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি, সেটা কিন্তু হলো না। সেটা হলো না, এবং সেখানে 50টা, এনসি প্লাস কংগ্রেস 50টা পেল। এই যে জম্মু কাশ্মীরে 370 ধারা কি ফিরবে? এটা কি রেফারেন্ডাম যে আমরা তিনশো আমি সত্তর ধারা চাই একটু না? আবার একটু তথ্য দিই যে হ্যাঁ। এখানে 90টা আসন জম্মু এবং হুম, কাশ্মীরের হুম, বিধানসভায়, এবং যার মধ্যে হুম, জম্মু এবং কাশ্মীরের একটা এথেনিক, সাংস্কৃতিক, ধর্মীয় সমস্ত যেটাই বলা যায়, দুটোর মধ্যে একটু আলাদা ইয়ে আছে। যদিও হুম। জম্মুর একাংশের মধ্যে একটা ভ্যালিতে বেশ কিছু মুসলিম মানুষ থাকেন। তো হ্যাঁ আছেন, হ্যাঁ, হ্যাঁ, তিনটে হ্যাঁ, কনস্টিটিউয়েন্সিতে খুব বিজেপি ভালো। মূলত তারা টার্গেট করে চিরকালই, এবং এবারও করেছিল যে জম্মু ভ্যালিতে তারা বেশি ভোট পাবে, এবং হুম, ভ্যালিতে তারা 35টার মতো আসন আশা করেছিল, এবং তারা যদি হুম, 35টা এখান থেকে পেত তাহলে ম্যাজিক ফিগার হুম, 46, এবং সেই হুম, 46টির হুম, আসনের কিছু তারা ওখানে অনেক অদ্ভুত অদ্ভুত দল তৈরি করে তারা লোক নামিয়েছিল। তার হুম, মধ্যে রাশিদ হুম। ইঞ্জিনিয়ার তো একটা অদ্ভুত উদাহরণ তাকে। হ্যাঁ, হ্যাঁ, রাশিদ। রাশিদ ইঞ্জিনিয়ার একটা তার অদ্ভুত। নিজের যখন ভোটে দাঁড়িয়েছিল তাকে সে জেলখানায় ছিল, হ্যাঁ, এবং কিন্তু সেখানে যখন সে এতগুলো হুম, ভোটের বাধা টপকে, হুম, যেখানে হুম, ন্যাশনাল কনফারেন্স একদম তৃতীয় স্থানে চলে গেছিল, একদম তলানিতে হুম, পৌঁছে গেছিল, আমাদের এখানকার হুম, সিপিএম এর মতো প্রায় কার্যত। সেখানে 1 নম্বরে চলে এসছে, সেখানে হঠাৎ এক 1 নম্বরে, নম্বরে আমরা চলে এসছে। জানি না সিপিএম কে কি উৎসাহিত করবে নাকি এখানে। হতেও পারে, হ্যাঁ বলা যায় না, কালকে দিনে কি হবে বলা যায় হ্যাঁ, না, কেউ তো নোবডি নোস। হ্যাঁ, হ্যাঁ, তো ওই তো পলিটিক্স যে তো আপনি কিছু যেটা রাশিদ ইঞ্জিনিয়ার সম্পর্কে যেটা বলছিলেন। হ্যাঁ, যে এই যে রাশিদ ইঞ্জিনিয়ারকে বের করে নিয়ে আসলো জেলখানা থেকে, এবার মুক্তি পেয়ে গেলেন, হঠাৎ করে বেরিয়ে এলেন, জামিন হ্যাঁ, পেলেন বা যাই পেলেন। তো রাশিদকে যখন নিজের লোকসভা ভোটে যখন হলো, যখন নিজে ভোটে ছিল, তখন কিন্তু বেরোতে পারেনি, কিন্তু বেরোলো ঠিক এই সময়। ঠিক। তুমি যে রাম রহিম নিয়ে যেটা বলছিলে হরিয়ানায়, ও কিন্তু রাম রহিম কিন্তু এই প্যারোল কিন্তু এর আগেও পেয়েছে, হ্যাঁ, উত্তরপ্রদেশ নির্বাচনে ঠিক আগে পেয়েছে। হ্যাঁ, এক পাঞ্জাব একটা নির্বাচনের সময় আগে যখন, পেয়েছে, রাজস্থান যখন নির্বাচনের আগে পাঞ্জাব নির্বাচনে আগে পেয়েছে, ঠিক যখন প্রয়োজন তখন পেয়েছে। পেয়েছে। এটা আমি ওই জন্য বলছিলাম, এই যে ভেতরে ভেতরে এই যে ধর্মীয় তাসটা খেলাটা খুব সূক্ষ্মভাবে বিজেপি খেলে যাচ্ছে, ক্রমাগত খেলে যাচ্ছে। কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যেটা বিজেপির একটু সমস্যা হবে এই জন্যে, কারণ বিজেপি ভেবেছিল আমাদের কন্ট্রোলে থাকবে, কবজায় থাকবে জম্মু কাশ্মীর। এখন কিন্তু দুটো প্রসঙ্গ খুব বেশি রকম উঠবে। আমি এই 370 ধারা ফিরবে কি না ফিরবে তা বলছি না, কিন্তু প্রসঙ্গটা উঠবে, প্রসঙ্গটা বাদ দিতে পারবে না। আরেকটা হচ্ছে স্টেটহুডের এই যে দাবিটা তো স্টেট ভীষণভাবে উঠবে। হ্যাঁ, স্টেট হুটের দাবিটা, হ্যাঁ দাবিটা। স্টেট হুটের দাবিটা, স্টেট হুটের দাবিটা যদিও প্রধানমন্ত্রী বা সমাজ স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, কিন্তু কবে ফিরবে, কিভাবে ফিরবে, কিচ্ছু বলেননি। এখন এই অবস্থায় তারা কি ফেরাবে কি ফেরাবে না, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ যদি না ফেরায়, তাহলে বিজেপির যে এই অগণতান্ত্রিক যে বারবার মনোভাবটা, সেটা আবার বেরিয়ে আসবে। এবং এবং সেটা বিদেশিদের কাছে বেরিয়ে ভীষণ নজর থাকে, এটা বিদেশিরা কাশ্মীরটাকে ভীষণ নজরে রাখে। ভীষণ ভাবে নজর রাখে, জম্মু কাশ্মীরকে ভীষণ করে নজরে রাখে, নজরে এবং রাখে। ইউনাইটেড নেশনস তো রাখে, সবাই নজরে রাখে, হ্যাঁ, এবং বিভিন্ন ভাবে এটা নজরে রাখছে। এই জন্য নজর রাখছে, দেখো আগামী দিনে আমাদের যে বৈদেশিক যে আমাদের নীতি, সেই বৈদেশিক নীতিকেও অনেকভাবে প্রভাবিত করবে। কারণ ভুলে যাওয়া চলবে না যে যে প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধে ইরান যে কোনো সময় সরাসরি যুক্ত হয়ে পড়বে, এখনো হয়নি সরাসরি। যদি যুক্ত হয়ে পড়ে, তখন ভারতের অবস্থানটা খুবই একটা খুব স্পর্শকাতর হবে, স্পষ্ট। খুব সংবেদনশীল হবে, এবং সেখানে জম্মু কাশ্মীর মে বিকাম এ ফ্যাক্টর। ঠিকই। কাজেই এখন বিজেপিকে জম্মু কাশ্মীর নিয়ে খুব ভাবনা চিন্তা করতে হবে না তা নয়, কিন্তু এটা একটা ব্যালেন্স হলো, একটা ব্যালেন্স কিরকম হলো, মানে কার্যত এই যে বিধানসভা, যে নতুন বিধানসভা গঠিত হবে হুম, এই ওমর আব্দুল্লাহ জম্মু ইয়েতে, কাশ্মীরে, জম্মু হুম, কাশ্মীরে, তার হাতে তো একটা কর্পোরেশনের চেয়েও কম ক্ষমতা।
এলজির হাতে সমস্ত ক্ষমতা দেওয়া আছে, এবং দিল্লির সমস্ত চেয়েও বেশি, ক্ষমতা দেবে। দিল্লির চেয়েও বেশি। হ্যাঁ। হুম। কিন্তু তো সেই ক্ষমতাটা কি ধরে রাখতে পারবে না? সেখানে ক্রমাগত সেখানে এই এলজির বিরুদ্ধে এবং যা হয় কেন্দ্রের বিরুদ্ধে একটা সাংঘাতিক রকমের অভিযোগ উঠতেই থাকবে, ক্ষোভ চাগার দিতে থাকবে। এইটা আমাদের দেখতে হবে আগামী দিনে কি হয়। এটা খুব এটা খুব জানা দরকার। এইটা আরেকটা জিনিস বলা দরকার, যে এখনো পর্যন্ত যতই ক্লেম করুক বিজেপি, আসলে বিজেপি যা যা ক্লেম করেছিল সেগুলো কিন্তু হয়নি। বিজেপি সমানে বলে যাচ্ছিল সন্ত্রাস মুক্ত, কিন্তু সন্ত্রাস মুক্ত একেবারেই হয়নি। আমরা তো বেড়েছে, বরং জানি সন্ত্রাস বেড়েছে, প্রচুর 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 তথ্য তাই সন্ত্রাস বলছে। বেড়েছে, হ্যাঁ, এবং তথ্য। হ্যাঁ, এবং বিভিন্ন ভাবে, এবং প্রচুর আমাদের দেশের সেনা মারা যাচ্ছে, অনেক সেনারা পর্যন্ত মারা গিয়েছে, আমরা জানি নিরাপত্তা রক্ষীরা মারা প্রায় গিয়েছে, প্রতিদিনই হামলা জঙ্গি হচ্ছে, জঙ্গি হামলা। হচ্ছে। এইটা একটা খুব বড়, মানে খুব বড় সমস্যা, এবং সেটা কিন্তু বিজেপি কন্ট্রোল করতে পারেনি। দেখো, বিজেপি সত্যি কথা বলতে যে মূল ইস্যুগুলো, সেগুলো কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারে। তুমি যদি বলো কর্মসংস্থান, সেটা পারেনি। বেকারি যেটাকে বলি, সেটা পারেনি। তুমি যদি বলো এই এই নারী দেশ মানে অধিকার বা তাদের এই নিরাপত্তা, সেই সেই প্রশ্নেও কিন্তু বিজেপি একেবারেই খুব একটা কিছু করতে পারে এখনো পর্যন্ত পারে। কৃষকদের সমস্যা মেটাতে পারেনি, সমস্যা মেটাতে পারেনি বিজেপি। তবু তারা দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু জম্মু কাশ্মীরকে আর পারলো না। আর সাউথ ইন্ডিয়ায় পারেনি। আবার আমি যেটা বলছিলাম ঠিক এক্স্যাক্টলি এই ভারতের একটা গৌতম দা, একটা প্রশ্ন অংশে। খুব আমার মনে হয় আপনার একটুখানি আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে যে জম্মুতে বিজেপি যে আশা করেছিল এত হিন্দুত্ব প্রচার তাদের, হুম। সেইটা তারা কমে গেল কেন? জম্মুতে তাদের ভোট কমলো কেন? জম্মুতে ভোট কমে গেল, তার বিরাট একটা কারণ তুমি ভুলে ভুলে যেও না, যে কাশ্মীরি পণ্ডিতদের জন্য বিজেপি যত বড় বড় কথা বলেছে, কার্যত কি করতে পেরেছে? তাদের কি রিহ্যাবিলিটেট করতে পেরেছে? পারেনি তো। দে হ্যাভ নট বিন রিহ্যাবিলিটেটেড। তাদের কিচ্ছুই পুনর্বাসন দিতে পারেনি, নিয়ে যেতে পারেনি। এবং তারা অনেকেই যারা আছে এমনকি তারাও চলে যেতে চেয়েছে, ওখানে থাকতে চায়নি। 2 নম্বর হচ্ছে, দেখো ওখানে বলেছিল ব্যবসা বাণিজ্যে সাংঘাতিক, মানে মানুষের উন্নতি সুবিধা। হবে, আর্থিক উন্নতি হবে, সেটাও কিন্তু হয়নি। কাজেই শুধুমাত্র জমি কেনা বেচা ছাড়া, এবং সেখানে আমরা জানি কর্পোরেটরা জমি কিনেছে, সেটা আমরা জানি। কর্পোরেটরা কাশ্মীরে ভ্যালিতে জমি কিনেছে, কিন্তু সেটা তারা লাদাখে হোটেল সেটা বানাবে। ভয়ঙ্কর সমস্যা। এই প্রসঙ্গে একটু বোধহয় অপ্রাসঙ্গিক আর হবে না যদি হ্যাঁ, লাদাখে হ্যাঁ, এখন আমরা সোনম লাদা ওয়াংচুকের কোথায়? হ্যাঁ, আন্দোলনটাকে দেখি। হ্যাঁ, 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 নিশ্চয়ই। তো এই এই যে ঘটনাগুলো হয়েছে, আমার কিন্তু মানে বিজেপি, ভারতীয় জনতা পার্টির পক্ষে, এমনকি হরিয়ানাতেও কিন্তু, যেহেতু তারা সরকারে থাকবে, তাদের কিন্তু এই যে সরকার বিরোধী ক্ষোভ বা আন্দোলন, এটা কিন্তু বাড়বে। আমি মনে করি এটা কমবে না। এটা আমার ধারণা। অ্যাজ এ জার্নালিস্ট, আমার গাট ফিলিং হচ্ছে এটা বাড়তে থাকবে, এটা কিন্তু কমবে না। এবং সেটা কিভাবে সামলাবে বিজেপি এর পরে প্রশাসনিক ভাবে, সেটা দেখবার মতন জায়গায় যাবে। এবং সেই জায়গাটা কি কংগ্রেস এগোতে পারবে কিনা, সেটাও একটা দেখবার। এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও বিজেপির কিন্তু আর এগোবার জায়গা বিশেষ নেই, এটা মনে রাখো। বিজেপি যা যা করার সব করেছে। 370 স্টেটহুড কেড়ে নেওয়া, ভেঙে দেওয়া, সব করে দিয়েছে। যা যা এজেন্ডা ছিল বিজেপি হ্যাজ কমপ্লিটেড। এরপরে কি করবে? এরপর তো কিছু করার, এর মানে একটাই করার, এলজি কে ক্রমাগত দিয়ে সরকারকে ব্যতিব্যস্ত করে রাখা। এই ক্রমাগত যদি ব্যতিব্যস্ত করতে চায়, তাহলে শেষ পর্যন্ত সেটা ওমর আব্দুল্লাহ বা কংগ্রেস বা তারা কিভাবে সামলাবে, সেটা বা একটা তো সংসদে তার। আপনার পাঁচটা যে আসন ওদের যে হ্যাঁ, সিলেক্টেড হয়, যেটা তো অলরেডি তাদের হ্যাঁ, নামও ঘোষণা করা, পাঁচজনকে, হ্যাঁ, হ্যাঁ, নামও ঘোষণা করে দিয়েছে, যার বেশিরভাগই ওই বিভিন্ন মোর্চায়, যারা মহিলা মোর্চা, অমুক মোর্চায় হুম, বিজেপিরই হ্যাঁ। বকলমে যারা রয়েছেন, তাদেরই ও ওখানে যারা নিয়ে আসা। আজকে স্বীকারও করেছে বিজেপি, যে বিজেপি ওদের সাপোর্ট করেছিল, স্পন্সর করেনি। কিন্তু বিজেপি সাপোর্টেড দেম। স্পন্সর না তার করলে মানে তাদের সেখানেও সেই 5 জনকে সাম দাম দণ্ডভেদের নীতি চালানো একটা তারা। হ্যাঁ, সেইটাই বিজেপি আমি করবে, আপনার এবং কাছে সেটাই গৌতম দা বিজেপি। শেষ যে প্রশ্নটা রাখবো, সময় একদমই শেষ হয়ে এসছে আমাদের, সেটা হচ্ছে যে এই নির্বাচনে আমরা একটা ইয়ে করেছিলাম, যে দেখলাম যে হরিয়ানার শেষ প্রচারে একদম ঝড় তুললেন রাহুল গান্ধী, গিয়ে রাহুল এবং প্রিয়াঙ্কা, সেটা আমেরিকার ভিডিও নিয়ে সেখানে এসে, বা তারপরে লাগাতার একদম মানে ওখানে যাত্রা করে। এই হরিয়ানার নির্বাচনের ফলে কি রাহুল গান্ধীর ইমেজ আবার একটু ধাক্কা খেল?
রাহুল গান্ধীর ইমেজ ধাক্কা খেলো, মানে যদি তুমি হরিয়ানা নির্বাচনটাকে ধরো একটা ইয়ে, যদি একটা কি বলে, আহ, নির্বাচনটাকে আমরা যদি ধরি আলাদাভাবে, তাহলে অবশ্যই ধাক্কা খেয়েছে, খাইটা বলবো না, খানিকটা ধাক্কা খেয়েছে। কারণ অনেকেই মনে করবে রাহুলের যত পরিমাণ সময় বা ইয়ে দেওয়া উচিত ছিল সে দিতে পারেননি, বা দেননি, কিছু একটা বলবে, হবে, হতে পারে। কিন্তু দেখো, একটা বিধানসভা নির্বাচন নিয়ে বা অন্য কোনো নির্বাচন, একটা নির্বাচন নিয়ে কোনো একটা নেতা বা নেত্রীকে এরকম মূল্যায়ন করা যায় না। তাহলে কি আমি উল্টো দিকে বলতে পারি, তাহলে কি মোদির কি ভাবমূর্তি ধাক্কা খেলো না উঠলো, বেড়ে গেল কি? না, সেটা এই আমরা আলোচনা হরিয়ানা করেছি, মোদিকে বাদ দিয়েই তো ইলেকশন হলো এবার। তাহলে তাহলে কি মোদির কি ভাবমূর্তি বাড়লো? সবই তো বলে মোদিরই নির্বাচন, তাহলে কি মোদির ভাবমূর্তি কি বাড়লো? হ্যাঁ। সেটাও কিন্তু আমরা ধরে নিতে পারছি না, কারণ মোদির ভাবমূর্তি বেড়েছে বলে এই মুহূর্তে আমরা সেরকম কোনো সেই ইঙ্গিতটাও কিন্তু পাইনি, এখনো পাইনি। কাজেই এইটা আমার মনে হয়, এটা কংগ্রেসকে এখন যেটা করতে হবে, যদি মনে হয়, কংগ্রেসকে জোট রাজনীতিটাকে খুব স্ট্রং করতে হবে এবং নিজেদের সাংগঠনিক দুর্বলতাগুলোকে সরাতে হবে। এছাড়া কংগ্রেসের এই মুহূর্তে আর কিছু ভাবনা চিন্তা নেই। কারা এই ফলাফল বিচার করে হয়তো তাই করতে হবে, কারণ আগামী দিনে কিন্তু মহারাষ্ট্রে নির্বাচন আছে, সেই নির্বাচনে কি হবে সেটা মহারাষ্ট্র দেখবার নির্বাচন জন্য এবং সবাই। ঝাড়খণ্ডে নির্বাচন, যেখানে কংগ্রেসের ঝাড়খণ্ডে, বা হেমন্ত হ্যাঁ, সোরেনের অবস্থা অতটা ভালো নয়, যেটা মহারাষ্ট্র বা ভালো নয়, হ্যাঁ, অতটা ভালো নয়, সেখানে হরিয়ানায় অতটা বলা ভালো নয়, হচ্ছে। হ্যাঁ। এটাতে একটু বিজেপি বোধহয় উৎসাহ পাবে এই হরিয়ানা নির্বাচনের ফলে। মহারাষ্ট্রে হয়তো তাদের যে সংকটগুলো দেখা দিচ্ছিল নিজেদের, বিশেষ করে জোট শরিকদের সঙ্গে, তাতে হয়তো কিছুটা সুরাহা হবে। হতে পারে, তবে আমি খুব একটা ধরছি না, কারণ ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচারটা এখনো পর্যন্ত যেটা ভেতরে ভেতরে আছে, বিজেপির সঙ্গে যে অন্য যে যারা অ্যালায়েন্স বা যারা অপোজিশন, তাদের সম্পর্কটা এতই খারাপ হয়েছে যে তারা প্রাণপণে চেষ্টা করছে বিজেপির বিরুদ্ধে যেতে। কাজে এই হরিয়ানাটা যদি একটা ইঙ্গিত হয়, তাহলে হ্যাঁ, কিন্তু মহারাষ্ট্রের জোটটা ওদের অন্তত সফল হতে পারে, বিরোধী জোটটা, এটা আমার মনে হয়। হ্যাঁ। এবং এটাও হতে পারে যে কংগ্রেস এর থেকে শিক্ষা নিয়ে তাদের যে ওভার হ্যাঁ, কনফিডেন্স, সেটা হ্যাঁ, হয়তো হ্যাঁ, হ্যাঁ, তারা হ্যাঁ, হয়তো কাটিয়ে সেটা উঠবে। হয়তো এবং কাটিয়ে ওখানে একজন উঠতে খুব বড় পারে। কংগ্রেসের সেই অর্থে জোটের, কংগ্রেস জোটের একজন বড় নেতা তো আছেন, শারদ পাওয়ার। হ্যাঁ, হ্যাঁ, তাকে একসময় রাজনীতির চাণক্য বলা হতো। এখনো হ্যাঁ, তিনি হ্যাঁ, বলো তো। যথেষ্ট সক্রিয়। হ্যাঁ, তো যথেষ্ট সক্রিয় সক্রিয়, অতএব সেখানে কংগ্রেসের একটা হয়তো আসার জায়গা রয়েছে। জায়গা আছে। হ্যাঁ। ধন্যবাদ গৌতম দা, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে খুব সুন্দর আজকে আলোচনাটা হলো। আমি তো নিজে খুব উপভোগ করলাম আজকে আপনার এই ও, বিশ্লেষণগুলো। আমার মনে হয় দর্শকরাও, আমার যারা রয়েছেন তারা, দেখি দেখি। দর্শকরা, তারাও খুব ভীষণভাবে উপভোগ করবেন। এবং আপনারা আপনাদের যা মনে হয় এই আলোচনার প্রেক্ষিতে, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। এবং সেই সঙ্গে আপনাদের কাছে একটা আবেদন, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা এবং তার সঙ্গে গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই দুটি চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আগামী দিনে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে আরও বেশি উৎসাহ পাবো। নমস্কার।